সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যিনি কোনো রাজা ছিলেন না, কোনো নবাব ছিলেন না, কিন্তু ইতিহাসের পাতায় তিনি আজও দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। বাংলার উত্তর অঞ্চলে একদম শেষ প্রান্তে অর্থাৎ রংপুর অঞ্চলের একটা সময় ছিল যখন সেখানকার কৃষকেরা ফসল ফলাতো, হাল চাষ করত, কিন্তু তাদের সেই ফসল ঘরে উঠত না। এর মূল কারণ ছিল খাজনা, অর্থাৎ উচ্চ হারে খাজনা আদায় হতো। আমরা জানি যে 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং সমস্ত ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অঞ্চলে জমিদার এবং নায়েবের মাধ্যমে তারা খাজনা আদায় করত। রংপুর অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি খাজনা আদায়কারী ছিলেন তার নাম ছিল দেবী সিংহ। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। তিনি একজন ভয়ঙ্কর খাজনা আদায়কারী ছিলেন। তিনি অতিরিক্ত খাজনা আদায় করতেন। ফসল নষ্ট হয়ে গেলে বা পড়ে গেলে তিনি খাজনা মওকুফ করতেন না এবং কৃষকদের উপর নির্যাতন চালাতেন। রংপুরে এই কৃষকদের উপরে নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে যিনি সোচ্চার হয়েছিলেন এবং জীবন দিয়েছিলেন তার নাম নুরুল দিন শাহ। রংপুর অঞ্চলের এই ঐতিহাসিক নেতাকে খুব প্রাসঙ্গিকতার সঙ্গে চমৎকার আঙ্গিকে কাব্যে উপস্থাপন করলেন বাংলার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আমাদের মনে রাখতে হবে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যের অংশবিশেষ। নাটক এবং কাব্যনাট্য বা কাব্য নাটক এই দুয়ের মধ্যে পার্থক্য হলো যে নাটকের সংলাপগুলো গদ্য ছন্দে রচিত থাকে, কাব্যনাট্য বা কাব্যনাটকে সংলাপগুলো কবিতা ছন্দে মঞ্চে উপস্থাপিত হয়। এখানে প্রধান যে চরিত্র অর্থাৎ নুরুল দিন শাহ, ঐতিহাসিকভাবে যার অবস্থান রংপুরে, কবি এখানে তাকে উপস্থাপিত করেছে নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং নামে। এটা তার ঐতিহাসিক নাম নয়, এটা তার কাব্যিক নাম। কবিতা এবং কাব্যের মধ্যে পার্থক্য এই বিষয়ে আমার একটি বিস্তারিত ক্লাস রয়েছে। যদি তোমাদের মনে হয় যে এটা জানা প্রয়োজন তাহলে তোমরা সেটা দেখে নিতে পারো। তা আমরা আর এখানে আলোচনা বেশি করব না, আবার সরাসরি এই মুহূর্তে চলে যাব মূল কবিতায়। আমি প্রথমে একটু বলার চেষ্টা করেছি যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যের অংশ, অর্থাৎ এটা একটি নাটক, তবে এর সংলাপগুলো অর্থাৎ এখানে যারা অভিনয় করবে তারা কাব্যের ঢঙে বা কবিতার স্টাইলে তাদের সংলাপগুলো পরিবেশন করবে। যে কোনো নাটক শুরু করার আগে বা সিনেমা শুরু হওয়ার আগে হঠাৎ করে বা প্রথমেই কিন্তু নায়কের আবির্ভাব ঘটে না। নায়কের আবির্ভাব ঘটে হচ্ছে একটা পরিবেশ সৃষ্টির পরে। অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করি যে সিনেমা যখন শুরু হয় দেখা যাচ্ছে যে অনেক একটা বস্তি এলাকায় কিছু সন্ত্রাসী বা কিছু মাস্তান তারা এসে বস্তির উপর অত্যাচার করছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় সেখানে, যাতে সেখানে নায়কের আবির্ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ দর্শক তখন চায় যে এখানে এমন একজন আসুক যে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেরকম একটা সার্থক পরিবেশ সৃষ্টি করতে দেখব আমরা সৈয়দ শামসুল হককে। সৈয়দ শামসুল হক প্রথমেই তিনি বলছেন নীলক্ষা আকাশ নীল। নীলক্ষা মানে হচ্ছে গভীর এবং আকাশ নীল, তো বুঝতে পারছি যে খুবই গাঢ় নীল আকাশের কথা তিনি বলছেন। হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে 69,000। তার মানে উনি এমন একটা সময়ের কথা বলছে যেখানে আকাশটা ছিল হাজার হাজার তারায় ভরা।
আর নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। গ্রাম এবং লোকালয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। লোকালয় হলো গ্রাম এবং শহর বা নগর সব মিলেই হচ্ছে লোকালয়। তো কবি এখানে যে সময়টির কথা বলছেন, যে সময়ের গল্প তিনি বলতে চলেছেন, সেই সময়টাই এই বাংলাদেশের ৬৯,০০০ লোকালয় ছিল। মানে গ্রাম এবং শহর মিলে বা নগর মিলে ৬৯,০০০ ছিল। এখানে কবি কিছু প্রতীকী শব্দ ব্যবহার করেছেন, যেমন নীলক্ষা আকাশ, নীল। এখানে গভীর নীল আকাশকে তিনি রহস্য ঘেরা একটি আকাশকে বোঝানোর চেষ্টা করেছেন। হাজার হাজার তারা ওই নীলে অগণিত, অর্থাৎ অসংখ্য সাক্ষী, অসংখ্য গল্প এই আকাশের সীমানায় লুকায়িত আছে, তিনি সেটা বোঝাতে চেয়েছিলেন। এরপরেই কবি বলছেন, ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র সিজদে এত বড় চাঁদ। এখানে ধবল মানে সাদা, ধবল দুধের মতো জ্যোৎস্নাকে এখানে তিনি স্বচ্ছ, সুন্দর এবং নির্মল আলোকে ইঙ্গিত করেছেন। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, এখানে কৃষি নষ্ট হয়ে গিয়েছে সেটা তিনি ইঙ্গিত করেছেন। নদী নষ্ট, বীজ নষ্ট। নদী নষ্ট বলতে তিনি প্রকৃতির কথা বোঝানোর চেষ্টা করেছেন, যে বাংলার প্রকৃতিও তখন নষ্ট হয়ে গেছে। বীজ নষ্ট, তার মানে ভবিষ্যৎ নষ্টের দিকে রয়েছে। তারপরেই তিনি বললেন, বড় নষ্ট যখন সংসার, তার মানে তিনি সমাজ এবং রাষ্ট্রের যে ধ্বংস, অনিবার্য ধ্বংস, সেটা তিনি লক্ষ্য করছেন। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অর্থাৎ সব কিছু যখন নষ্টের দিকে, তখন একটি আশার আলো তিনি দেখতে পাচ্ছেন। উনি দেখছেন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একটি নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ দেখা দিচ্ছে। তার মানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা কোন একজন কাণ্ডারি আমরা লক্ষ্য করছি, যার আবির্ভাব ঘটবে এই পূর্ণিমার চাঁদের মতো, এরকম একটা কিছু ইঙ্গিত করছেন কবি। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। অতি অকস্মাৎ মানে হঠাৎ করেই, স্তব্ধতার দেহ ছিঁড়ে মানে নীরবতা ভেঙে, কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। প্রপাত মানে উঁচু স্থান থেকে জলরাশির নিচের দিকে পতনকে বোঝায়। অর্থাৎ সরাসরি যদি বলা যায় যে ঝর্ণাধারাকে জলপ্রপাত বলা যায় বা প্রপাত বলা যায়। তো তার মানে উনি বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষ স্তব্ধ হয়ে আছে, ভীত হয়ে আছে। এই ভীত মানুষের মাঝে হঠাৎ কেন অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কিসের জন্য একটা প্রপাত হচ্ছে, কিসের জন্য একটা ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এরকম একটা ইঙ্গিত কবি দিলেন। এবার কবি মূল গল্পটি বলতে চাচ্ছেন। কল্পনা করো যে একটি বিশাল বড় মঞ্চ, সেই মঞ্চের সামনে হাজার হাজার দর্শক কেউ দাঁড়িয়ে আছে, এলোমেলো আছে। কবি তখন বলছেন, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই যে নায়কের আবির্ভাব ঘটল, মূল চরিত্র নুরুল দিন, তার ঘটনা মনে পড়ে গেল। যখন নদী নষ্ট, যখন বীজ নষ্ট হয়ে গেছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের পথে, ঠিক সেই রকম মুহূর্তে কবি ডাকছেন যে আসুন, গোল হয়ে বসুন। এবং এই মুহূর্তে কার কথা মনে পড়ছে? নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘদেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙিনায়। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন কাল ঘুম মানে দীর্ঘ ঘুম বাংলায় রয়েছে, অর্থাৎ মানুষ ঘুমিয়ে আছে,
এই যে শাসক গোষ্ঠী, তাদের নির্মম অত্যাচারে সাধারণ প্রজারা অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। কারোর মুখে কোনো ভাষা নেই, সবাই নির্বিকার হয়ে গেছে, নির্জীব হয়ে গেছে। কাল ঘুম চলে এসছে এই বাংলার জমিনে। ঠিক ঠিক সেরকম একটা মুহূর্তে একজন জেগে উঠেছে। সে কে? নুরুল দিন। এখন প্রশ্ন হলো, কে এই নুরুল দিন? কোথায় তার জন্ম? কত সালেই বা তার জন্ম? বা কোন সালের কথা কবি বলছেন? এর পরের লাইনগুলোতে আমরা সেই উত্তরগুলো পেয়ে যাব। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। এখন আমি তো প্রথমে বলেছি যে 1757 সালে পলাশীর প্রান্তরে আমাদের ভারত উপমহাদেশে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল, তাই না? তো তাহলে 1189 সন মানে কি? এটা বাংলায় 1189 সন, যেটা ইংরেজি সন হবে 1782 সাল থেকে 1783 সাল। অর্থাৎ 1757 সালের পরপরই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব গ্রহণ করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব নেওয়ার পরে এই যে দেবী সিংহ, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন রংপুর অঞ্চলের প্রজারা তারা দিশেহারা হয়ে পড়েছিল, তখন এই নুরুল দিন শাহর আবির্ভাব ঘটে, এবং সেটা 1189 সনে। তার মানে হচ্ছে সেটা 1783 সাল বা 1782 সাল বা 1783 সালের কাছাকাছি সময়ে। তো সেই সময়টার কথা উল্লেখ করলেন কবি। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এখানে শকুন বলতে যারা শোষক শ্রেণী, যারা সাধারণ মানুষের রক্ত চুষে খায়, এরকম ব্যক্তিদের ইঙ্গিত করেছে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে যখনই শোষক শ্রেণী, শাসক শ্রেণী সাধারণ মানুষের টুটি চেপে ধরবে, তার রক্ত চুষে খাওয়ার চেষ্টা করবে, শকুনের মতো আচরণ করবে, তখনই নুরুল দিন প্রাসঙ্গিক হয়ে উঠবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালেরই আলখাল্লায়। অর্থাৎ আমাদের এই বাঙালিদের মধ্যে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে যারা ইংরেজ ছিল তারা কিন্তু সরাসরি আমাদের এসে শাসন করেনি, শোষণ করেনি, বরং তারা আমাদের দেশেরই যারা লোকজন, তাদেরকে জমিদার হিসেবে নিয়োগ দিয়েছে, তাদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে, এবং তারাও কিন্তু এই যে আমাদের ভারত উপমহাদেশ সাধারণ জনগোষ্ঠীকে শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার করেছে। তো এই জন্য কবি বোঝাতে চেয়েছেন যে দালাল বলতে এখানে আমাদের দেশীয় মানুষ, যারা ভণ্ড দেশপ্রেমিক। অর্থাৎ যখনই এইরকম ভণ্ড দেশপ্রেমিকের আবির্ভাব করবে, তখনই নুরুল দিন প্রাসঙ্গিক হয়ে উঠবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। একটি স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক নিজের মতো করে স্বপ্ন দেখতে পারে, নিজের মতো করে কথা বলতে পারে, কিন্তু যারা শোষক হয়, শাসক হয়, তারা সেই স্বপ্নগুলোকে লুট করতে চায়। সেই স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলার ফেরার স্বাধীনতা, সেগুলো হরণ করতে চায়, তাকে খাঁচায় বন্দি করতে চায়। ঠিক তখনই কবি বলছেন যে মনে পড়ে যায় নুরুল দিনের কথা, নুরুল দিন প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং কবি বলছেন যে যত বেশি এই স্বপ্ন লুট করা হবে, যত বেশি বাক স্বাধীনতা হরণ করা হবে, তত বেশি আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দূত জ্যোৎস্নার সাথে চড়ে পড়ে,
তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। এখানে কবি যেটা বোঝাতে চাইলেন বা যেটা আমাদের গভীরভাবে লক্ষ্য করার বিষয়, যে নুরুল দিন কোনো ব্যক্তি নন, চেতনা। যখনই কোনো অন্যায় হবে, যখন অত্যাচার হবে, তখনই আবির্ভাব ঘটবে নুরুল দিনের। কারণ বাঙালি এমন একটি জাতি যার রক্তে মিশে আছে বিপ্লব। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়া এ জাতির ধর্ম নয়। এ জাতি অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলতে জানে। এ জাতির নেতা কেবলই বিদ্রোহী কবি কাজী নজরুলের কলমে কিংবা অভিজাত এলিট শ্রেণীর বিলাসী পরিসরে জন্ম নেয় না। নেতা জন্ম নেয় খেটে খাওয়া মানুষের ভেতর থেকে, অত্যাচারের বিরুদ্ধে জমে থাকা সাহস থেকে। তারা বারবার ফিরে আসে নুরুল দিনের মতো, শাসকের চোখে চোখ রেখে উচ্চারণ করে, জাগো বাহে কুণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে।